সন্ধ্যায় ছেলে আমার পা টিপে দিচ্ছিল আর বলছিল, মা, এই পা দুটো দিয়ে তুমি সারাদিন আমার জন্য কাজ করো, আমিও তোমার সেবা করতে চাই। আমি আরাম পেয়ে বললাম, তুই খুব ভালো ছেলে। সে হাসি মুখে বলল, মা, আমি শুধু ভালো ছেলে নই, আমি একজন পূর্ণবয়স্ক পুরুষও। কথাটা শুনে আমি অবাক হলাম। সে আমার পা ছেড়ে দিয়ে আমার কাছে এসে বসল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, একজন পুরুষের যেমন একজন নারী দরকার হয়, আমারও তেমনি তোমাকে দরকার। আমি উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বসিয়ে রাখল। আমার দিকে তাকিয়ে আবেগঘন গলায় বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি আমাকে বিয়ে করো। সন্ধ্যার আলো ধীরে ধীরে আমাদের ঘরে কমে যাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, সুমন আর রিয়া। সুমন ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকে আমি যে গল্পটি বলবো সেটা আমার নিজের অভিজ্ঞতার কথা। এমন একটা রহস্যময় ঘটনা যা আমার পুরো পরিবারকে এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের মুখে ফেলে দিয়েছিল। আমি যখন প্রথমবার সুমনের মুখে ওই কথাগুলো শুনেছিলাম, তখন আমার বুঝতে সময় লেগেছিল যে আসলে কি হচ্ছে। সে আমার দিকে তাকিয়ে থাকল কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ করে তার চোখ দুটো অন্যরকম হয়ে গেল। মনে হলো যেন সে আর আমার সুমন নেই। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। মা, আমি কিন্তু তোমার সুমন নই, সে বলল। আমি চমকে উঠলাম। মানে? তুই কি বলছিস? আমি হলাম অরুণ। আমি তোমার স্বামীর দাদার ভাই। আমি মরে গিয়েছিলাম ১০০ বছর আগে। কিন্তু আমি তোমার ছেলের শরীরে ভর করেছি। আমার মাথা ঘুরে গেল। এ কি শুনছি আমি? আমার সুমন এমন কথা বলছে কেন? সুমন, তুই কি বলছিস? তোর কি হয়েছে? আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু সে আরও অদ্ভুত আচরণ করতে লাগল। সে আমার কাছে এসে আমার কপালে হাত রাখল। তার হাত দিয়ে একটা অদ্ভুত শীতল অনুভূতি আমার মধ্যে ছড়িয়ে গেল। রূপা, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি তোমাদের পরিবারের একজন পূর্বপুরুষ। আমি এই বাড়িতেই থাকতাম ১০০ বছর আগে। আমার একটা অসমাপ্ত কাজ আছে। তোমাদের সাহায্য লাগবে। আমি বুঝতে পারছিলাম না এটা স্বপ্ন নাকি বাস্তব। কিন্তু সুমনের গলার স্বর, তার কথার ধরন, সবকিছুই একদম অন্যরকম লাগছিল। কি কাজ? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। এই বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে আমাদের পরিবারের একটা বিশাল গুপ্তধন লুকানো আছে। কিন্তু সেই গুপ্তধনের সাথে জড়িয়ে আছে একটা অভিশাপ। যতদিন সেই অভিশাপ না ভাঙা হবে ততদিন আমি শান্তি পাব না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এসব কি বলছে সে? তুমি কি জানো এই বাড়ির বেসমেন্টে একটা পুরনো কুয়া আছে? সেই কুয়ার নিচে একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দিয়ে গেলে পাওয়া যাবে সেই গুপ্ত কক্ষও। আমি কিছু বলার আগেই সুদীপ ঘরে ঢুকল। সে সুমনকে দেখে অবাক হল। সুমন, তুই কি করছিস? তোর মার সাথে এভাবে কথা বলছিস কেন? কিন্তু সুমন সুদীপের দিকে তাকিয়ে বলল, সুদীপ, তুমিও আমার কথা শুনো। আমি তোমাদের পূর্বপুরুষ অরুণ। আমি তোমাদের সবাইকে একটা বড় ধনসম্পদের সন্ধান দিতে পারি। সুদীপ হেসে ফেলল। সুমন, তুই কি দেখছিস? কোন ছবি দেখে এসেছিস? কিন্তু তখনই ঘরের লাইট নিভে গেল। আর তখনই আমরা শুনতে পেলাম একটা অদ্ভুত শব্দ। মনে হলো যেন কেউ মাটির নিচ থেকে কান্নাকাটি করছে। রিয়া ভয় পেয়ে আমার কাছে এসে আঁকড়ে ধরল। মা, এ কি শব্দ? তখন সুমন বা অরুণ যেই হোক, সে বলল, এই কান্নার শব্দ আসছে সেই গুপ্ত কক্ষ থেকে। সেখানে একটি মেয়ের আত্মা বন্দী হয়ে আছে। তাকে মুক্ত করতে হবে। আমার গা শিউরে উঠল। কিন্তু সুদীপ এখনও বিশ্বাস করছিল না। সুমন, এসব কি বাজে কথা বলছিস? তুই ঠিক আছিস তো? কিন্তু তখনই ঘরের মেঝে কাঁপতে শুরু করল। মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। সুমন বলল, দেখো, আমি যা বলছি সব সত্যি। চলো, আমি তোমাদের সেই কুয়াটা দেখিয়ে দিই। আমরা সবাই মিলে বেসমেন্টে নামলাম। সত্যিই সেখানে একটা পুরনো কুয়া ছিল। কুয়াটা অনেক দিন ধরে ব্যবহার হয় না,
তাই সেটার উপর একটা কাঠের ঢাকনা দেওয়া ছিল। সুমন সেই ঢাকনাটা সরিয়ে দিল। আর তখনই আমরা দেখতে পেলাম কুয়ার মধ্যে একটা মিহি আলো জ্বলছে। এই আলোটা কোথা থেকে আসছে? সুদীপ অবাক হয়ে জিজ্ঞেস করল। এই আলো আসছে সেই গুপ্ত কক্ষ থেকে। চলো নিচে নামি গু। কিন্তু আমি ভয় পেয়ে গেলাম। না, আমি নামব না। এটা খুবই বিপজ্জনক। মা, ভয় পেও না। আমি তোমাদের সাথে আছি। আর এই কাজটা না করলে আমি কখনো শান্তি পাব না গি। রিয়া আমার হাত ধরে বলল, মা, আমার খুব ভয় লাগছে গু। কিন্তু সুদীপ বলল, ঠিক আছে, চলো দেখি কি আছে। তবে সবাই সাবধানে থাকব। আমরা একটা দড়ির সাহায্যে কুয়ার মধ্যে নামলাম। নিচে নেমে দেখি সত্যিই একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গটা বেশ প্রশস্ত এবং সেখানে হাঁটা যায়। আমরা সুড়ঙ্গ দিয়ে হাঁটতে শুরু করলাম। পথে পথে অদ্ভুত সব জিনিস দেখতে পেলাম। দেওয়ালে পুরনো ছবি আঁকা, কিছু পুরনো হাটগোট। এগুলো কি? রিয়া কাপা গলা জিজ্ঞেস করল। এগুলো আমাদের পূর্বপুরুষদের দেহাবশেষ। তারা এই গুপ্ত কক্ষটা পাহারা দিয়ে মরেছিলেন গু। অনেকটা হেঁটে যাওয়ার পর আমরা একটা বট কক্ষে পৌঁছলাম। কক্ষটি অদ্ভুত রকমের উজ্জ্বল। মনে হলো যেন হাজার হাজার মোমবাতি জ্বলছে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল, সেই কক্ষের মাঝখানে একটা স্বচ্ছ বাক্স রাখা ছিল। আর সেই বাক্সের মধ্যে একটি সুন্দরী মেয়ে শুয়ে আছে। মনে হচ্ছিল যেন সে ঘুমিয়ে আছে। একে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এ হল রানী মৃণালিনী, আমাদের পরিবারের একজন রাজকুমারী। তাকে একটা অভিশাপ দেওয়া হয়েছিল। সে চিরকাল ঘুমিয়ে থাকবে যতক্ষণ না কেউ তার প্রকৃত প্রেমিকের সন্ধান দেয়া গু। আমি আরও অবাক হলাম। প্রকৃত প্রেমিক মানে? রানী মৃণালিনীর একজন প্রেমিক ছিল। কিন্তু তার বাবা সেই বিয়েতে রাজি হননি। তাই তিনি মেয়েকে অভিশাপ দিয়ে এই অবস্থায় ফেলে রেখেছিলেন। আর সেই প্রেমিকের নাম ছিল অরুণ। আমি সেই অরুণ ঘ। এবার আমি পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। অরুণ এই রানীর জন্যই এতদিন অশান্ত ছিল। তাহলে এখন কি করতে হবে? সুদীপ জিজ্ঞেস করল। এই বাক্সের পাশে একটা পুরনো বই আছে। সেই বই থেকে একটা মন্ত্র পড়তে হবে। তাহলে অভিশাপ ভেঙে যাবে গু। আমরা সেই বইটা খুঁজে পেলাম। বইটা খুবই পুরনো, প্রায় নষ্ট হয়ে গেছে। কিন্তু কয়েকটা পাতা এখনও পড়া যায়। সুমন সেই বই থেকে একটা মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্রটা ছিল সংস্কৃত ভাষা। আমরা কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু সে পড়তে থাকল। মন্ত্র পড়ার সাথে সাথে সেই স্বচ্ছ বাক্সটা ধীরে ধীরে খুলে যেতে লাগল। আর রানী মৃণালিনী ধীরে ধীরে চোখ মেলতে লাগলেন।